সময়টা 2005 সালের শুরুর দিকে। সবেমাত্র সরকারি চাকরি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশের চাকরিতে জয়েন করেছি। আমার প্রথম পোস্টিং হয়েছিল বনিয়াগঞ্জ থানায়। সে যেন এক নতুন অভিজ্ঞতা। তবে সেই মিষ্টি অভিজ্ঞতাগুলোই আস্তে আস্তে তিক্ত হয়ে ওঠে আমার জীবনে। পুলিশে জয়েন করে রোজ রোজ নির্মমতার শিকার হওয়া বিভৎস লাশ আর অরাজকতা দেখতে দেখতে আর ভালো লাগছিল না। কেমন যেন দম বন্ধ হয়ে আসছিল। তাই কৌশলে স্যার একটা কথা বলতে চাচ্ছিলাম। গ্রামে আমার চাচাতো ভাইয়ের বিয়ে, দয়া করে কয়েকটা দিন ছুটি দিলে আমার জন্য খুবই ভালো হয়। ঠিক আছে, তবে কাল না, পরশু যেও। কাল আমাদের কয়েকজন স্টাফ শর্ট আছে। এরপরই 7 দিনের ছুটি নিয়ে বাড়িতে চলে এসেছিলাম। ছুটির সময়টা বেশ ভালোই কাটালাম বাড়িতে। কিন্তু ছুটি শেষ হয়ে আসতেই কেমন যেন আর ভালো লাগছিল না। যেতে ইচ্ছে করছিল না একদমই। কি আর করব, দেশের সেবায় প্রতিজ্ঞা করেছি, যেতে তো হবেই। ছুটি শেষ হতেই অফিসে জয়েন করলাম। মাঝে 2-1 মাস বেশ ভালোই কাটছিল, কিন্তু হঠাৎই একদিন স্যার, নতুন একটা সুইসাইড কেস ফাইল হইছে, আমাদেরকে যাইতে হইব। জুলসুকা গ্রামের একটা মাইয়া গলায় দড়ি দেয়া শুনছি আত্মহত্যা করছে। আপনি সহ আরেকজন কনস্টেবলকে তৈরি হতে বলেন, আর ড্রাইভারকে বলেন গাড়িটা বের করতে। রাত তখন আনুমানিক 8:30 বাজে। আমরা রওনা হয়ে গেলাম জুলসুকা গ্রামের উদ্দেশ্যে। কেন জানি না আজকের প্রকৃতিও আমাদের সঙ্গ দিচ্ছে না। বের হয়ে গ্রামের রাস্তায় আসার সাথে সাথে শুরু হয়েছে অঝোর বর্ষণ। বজ্রপাতের অরাজকতার কারণে গ্রামের মানুষজনও ভয়ে কেউ রাস্তায় নেই। কেন জানি পরিবেশটাই আজ আমাদের বিপরীত। কি ব্যাপার, গাড়ি থামালেন যে? স্যার, মনে হয় চাকাটা আটকে গেছে। আপনি বসুন, আমরা দেখছি। কিছুক্ষণের মধ্যেই আবার চলতে শুরু করলাম। শেষমেশ অনেক কষ্টে আমরা জুলসুকা গ্রামে পৌঁছাতে সক্ষম হই। হঠাৎ গ্রামে পৌঁছাতেই ভারী বৃষ্টিপাতও বন্ধ হয়ে গেছে। গ্রামে পৌঁছালেও আমাদের কারোরই ভিকটিমের বাড়ি চেনা নেই। গ্রামের রাত, তার মধ্যে বৃষ্টি। একটাও মানুষ আশেপাশে চোখে পড়ছে না যে ভিকটিমের বাড়ির ঠিকানা জিজ্ঞেস করব। কিছুক্ষণ দাঁড়াতেই, আচ্ছা, তোমাদের গ্রামে নাকি কিছুক্ষণ আগে একটা মেয়ে আত্মহত্যা করেছে। তুমি কি এই ব্যাপারে কিছু জানো? আসলে আমরা সেই বাড়িটিই খুঁজছি। চেনো কি তুমি? মেয়েটি আমাদের দেখে হয়তো বিচলিত। খানিকক্ষণ চুপ করে থেকে, ওই যে দেখা যাচ্ছে সামনে সরু রাস্তাটা, সামনে একটু হাঁটলেই পেয়ে যাবেন। আমরা দেরি না করে পৌঁছে গেলাম মৃতের বাড়ি। বাড়িটি একটি হিন্দু বাড়ি। চারিদিকে অনেক মানুষ জমেছে। কান্নাকাটি আর চিৎকারে রোল পড়ে গেছে পুরো বাড়িটা জুড়ে। কোনো কিছু না ভেবেই মৃতের রুমে প্রবেশ করি। কিন্তু সেই রুমে ঢুকতেই আমাদের মাথায় যেন বাজ পড়ল। আরে, এটা কিভাবে সম্ভব? যে মেয়েটা আমাদের এই বাড়ির রাস্তা চিনিয়ে দিল, এ তো সেই মেয়ে। এই দৃশ্য দেখে আমরা কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে একে অপরের দিকে তাকাই। আর মনে মনে ভাবছিলাম, আমরা কি তাহলে আদৌ ঠিক দেখেছি? কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকার পর মেয়ের ভাইকে ডেকে জিজ্ঞেস করি যে, আচ্ছা, আপনার কি আরো কোনো বোন আছে? না স্যার, আমার একটাই বোন। উত্তরটা শুনেই আমরা আমাদের কাজ করা শুরু করে দেই। কি করব, সরকারি দায়িত্ব।
গলায় দড়ি দেবার কারণে চিপ্পাটা বেরিয়ে এসেছে, চোখগুলো বড় বড় হয়ে গেছে। যে কেউ দেখলেই হাতকে উঠবে। স্যার, আমরা কেস করবার চাই না, আমার মাইয়াডারে নিয়েন না। তাই বললে কি হয়? আত্মহত্যা করেছে, পোস্টমর্টম তো করতেই হবে। পোস্টমর্টম না করলে তদন্ত করব কিভাবে? সরকারি কাজে আমার হাত না থাকায় লাশটাকে কাপড়ে মুড়িয়ে গাড়িতে তোলা হলো। মেয়ের ভাইও লাশের সাথে মর্গে যেতে রাজি হয়। এরপরই আমরা রওনা দিই হবিগঞ্জ সদর হসপিটালের মর্গের উদ্দেশ্যে। রাত তখন প্রায় 11:30। জুলসোখা থেকে হবিগঞ্জ সদর হসপিটাল প্রায় 1 ঘন্টার রাস্তা। আমরা রওনা দেবার কিছুক্ষণের মধ্যেই আবারও অদ্ভুতভাবে পরিবেশটা পাল্টে গেল। শুরু হলো প্রবল বর্ষণ ও বজ্রপাত। প্রচণ্ড ঝড় ও বর্ষণের মধ্যেই এগিয়ে চলছি আমরা। জুলসোখা গ্রাম পার হতেই হঠাৎ দমকা বাতাসে মেয়েটার মুখের চাদর সরে গেল। অবাক হয়ে গেলাম। দেখি পরক্ষণেই আমি চাদর দিয়ে মুখ ঢেকে দিলাম, কিন্তু কিছু দূর যেতেই আবারও চাদরটা মুখের উপর থেকে সরে গেল। এবার প্রচণ্ড রকমের ভয় ও অস্বস্তি হতে লাগলো আমার। ভয়ে ভয়ে বেশ খানিকক্ষণ পর নদীর ধারে পৌঁছে গেলাম। ঝড় বৃষ্টিও নেই, কিন্তু আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন। সদর হসপিটাল পৌঁছাতে হলে প্রায় 10 মিনিট নৌকাতে পার হতে হবে। ভ্যান থেকে নেমে ড্রাইভারকে বললাম, তুমি গাড়ি নিয়ে থানাতে চলে যাও, প্রয়োজন হলে আমি ফোন করে ডেকে নিব। লাশটাকে নৌকাতে তুললাম নদী পার করার উদ্দেশ্যে। খোলা আকাশের নিচে শীতল বাতাসে নদী পার হতে বেশ ভালোই লাগছিল, কিন্তু সাথে ছিল সদ্য আত্মহত্যা করা একটি লাশ। অস্বস্তিও হচ্ছিল বেশ। হঠাৎ নদীর মাঝ বরাবর আসতেই আমার হাতে শীতল একটি হাতের স্পর্শ অনুভব করলাম। নিজ দিকে তাকাতেই দেখি লাশের একটি হাত শক্ত করে চেপে ধরে আছে আমার হাতটা। হ্যাঁচকা একটি টান মেরে আমার হাতটি ছাড়িয়ে নিলাম। কি হইছে? আপনি লাশের হাত ধরে টান দিলেন কেন? না, আমি টান দিইনি, কেন জানি মনে হলো লাশটাই আমার হাত ধরল। ভয়ে আমার সারা শরীর শীতল হয়ে আসছিল। ভীষণ অস্বস্তিতে দম বন্ধ হবার উপক্রম। নৌকা পার হতে যেখানে 10 মিনিট সময় লাগার কথা, সেখানে 15 মিনিটেও পারের কাছে পৌঁছায়নি। ক্ষুব্ধ মনে মাছিকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, বইটা চালাচ্ছেন না নাকি? নৌকা আগাচ্ছে না কেন? মাছি কোনো উত্তর দিল না। খানিকক্ষণ পর নৌকা ঘাটে ফিরল। নৌকা ঘাটে ভিড়তেই আমরা নৌকা থেকে নেমে হসপিটালে পৌঁছে গেলাম। কেমন একটা ভীষণ অস্থিরতায় ছটফট করছিলাম। হসপিটালের ডাক্তারকে ডেকে, ডাক্তার সাহেব, লাশটাকে দ্রুত পোস্টমর্টমের ব্যবস্থা করেন। সুইসাইড কেস, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। ঠিক আছে, আমি ডোমকে আসতে বলেছি। ডোম চলে এলেই পোস্টমর্টমের কাজ শুরু করে দিব। ডাক্তারের সাথে কথা বলে আমি আমার সিনিয়র অফিসারকে ফোন করি। স্যার, লাশটাকে পোস্টমর্টমের জন্য হসপিটালে দিয়ে দিয়েছি। আমার শরীরটাও ভীষণ খারাপ লাগছে। নানান বাহানা আর অজুহাতে এখান থেকে যেতে চাচ্ছিলাম, কিন্তু আপনি ওখান থেকে চলে এলে কিভাবে হবে? তাছাড়া আপনি চলে এলে ওদিকের বাকি কাজগুলো কে সামলাবে? সব কাজ শেষ দিয়ে গোছগাছ করে চলে আসুন। এবার আমি যেন আর কিছু
সহ্য করতে পারছিলাম না। জীবনে প্রথমবার এমন অদ্ভুত কিছুর সম্মুখীন হতে হচ্ছে, তাই এত বড় ধাক্কা আমার পক্ষে সামাল দেওয়া খুবই কষ্টকর হয়ে পড়েছে। যাই হোক, তারপরও আমি হসপিটালে থেকে যাই আর সব কাজ শেষে লাশ নিয়ে বাড়িতে ফেরার প্রস্তুতি শুরু করি। সব কাজ শেষ করতে করতে বিকেল হয়ে এসেছে। লাশ নিয়ে মৃতের বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। ভেবেছিলাম কাল যা ঘটেছিল আজ দিনের বেলায় তার আর পুনরাবৃত্তি হবে না, কিন্তু লাশ নিয়ে নদী পার হয়ে জিপে তুলে রওনা হতেই আবারও বজ্রপাত শুরু হয়ে গেল। শুরু হলো ভীষণ রকমের বৃষ্টিপাত। হঠাৎই গাড়ির গতি কমে যেতে থাকে। ড্রাইভারকে জিজ্ঞেস করতেই, কি হলো, গাড়ির গতি এত কমিয়ে দিলেন যে? স্যার, বুঝতে পারছি না, সব কিছু তো ঠিকঠাকই আছে, তবুও কেন জানি না গাড়িটা ভীষণ ভারী হয়ে গেছে। আমি আর কিছু বললাম না। ড্রাইভারও চুপচাপ গাড়ি চালাতে থাকলো। মেয়ের ভাই হঠাৎই উত্তেজিত হয়ে, গাড়ি থামান, গাড়ি থামান, গাড়িটা থামান। গাড়িটা থামিয়ে ওনাকে জিজ্ঞেস করি, কি হয়েছে আপনার, এরকম চিৎকার চেঁচামেচি করছেন? আমি আমার বোনের রাস্তায় দাঁড়ায় থাকবার দেখলাম, একবার না কয়েকবার দেখছি আমি। ওনার এই কথা শুনে আমাদের হাড় হিম হয়ে গেল। আমরা আর রাস্তায় দাঁড়াতে সাহস পাইনি। সবাইকে বলে দিলাম আমাদের কারোরই বাইরে তাকানোর দরকার নেই, ভালোই ভালোই পৌঁছাতে পারলেই হয়। এরপর কোনো রকম দোয়া দরুদ পড়তে পড়তে চলতে শুরু করলাম। কিছুক্ষণ চলতেই পৌঁছে গেলাম মৃতের বাড়ি। তারপর আর রাস্তায় কোনো রকমের সমস্যা হয়নি। লাশটাকে বুঝিয়ে দিয়ে থানায় চলে আসি। ভেবেছিলাম সব সমস্যা হয়তো এখানেই শেষ। রাতের খাবার শেষ করে শুয়ে পড়লাম। মাঝে 2-1 দিন আর কোনো সমস্যা হয়নি। তৃতীয় দিন অফিসে স্যার আমাকে ডেকে বলল, আজ হসপিটাল থেকে ফোন এসেছিল, রিপোর্ট রেডি হয়েছে। কোন রিপোর্টটা যেন স্যার? ভুলে গেলেন? ওই যে ঝুমা দাসের সুইসাইড রিপোর্টটা। ও স্যার, হ্যাঁ, আমি বিকালেই এনে রাখব। থানার অন্যান্য কাজের চাপে বেমালুম ভুলে গিয়েছিলাম, কিন্তু আবারও ঝুমা দাসের নামটা শুনতেই বুকের ভেতরটা চিরিক দিয়ে উঠল। ওই দিন বিকেলবেলায় হসপিটালে পৌঁছে গেলাম রিপোর্ট সংগ্রহ করতে। রিপোর্টটা হাতে নিতেই দেখি ডোম আমাকে ডাকছে। কাছে এসে, স্যার চিনছেন আমারে? আমি এই হসপিটালের ডোম। ওই দিন যে মাইয়াডারে পোস্টমর্টম করতে আনছিলেন, তার ব্যাপারে আপনারে কিছু বলার ছিল। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো আমার কাছে টাকা চাইবে সেদিনের কাজের জন্য। আসলে এই সব কাজের আগে এরা কিছুটা নেশাভান করে থাকে, তাই হয়তো। যাই হোক, আমি অনুমতি দিলে সে আমাকে বলতে শুরু করে, স্যার আমি প্রায় 10 বছর যাবত এই কাজের সাথে যুক্ত আছি। আমার জীবনে আমি বহুত লাশ কাটছি, যদি আন্দাজ করি তাও প্রায় 200-র মতন হইব। কিন্তু ওই মাইয়াডার লাশ কাটার বেলায় খবরদার, যদি এই লাশের একটা অঙ্গ প্রত্যঙ্গ বাইরে থাকে তবে তোকে কেউ বাঁচাতে পারবে না। এই শরীর শুধু আমাদের। তখন নেশার ঘরে ছিলাম, তাই অতটা মালুম করি নাই। কিন্তু স্যার, সব কাজ শেষ কইরা যখন সেলাই করতেছিলাম তখন
লাশের কোনো অংশ যেন বাইরে না থাকে। মনে রাখিস, সব কিছু জায়গা মতন রাইখা সেলাই করবি, নইলে বাঁচতে পারবি না। স্যার, কথাটা আমি স্পষ্টই শুনতে পাইছি। কানের কাছে বারবার বলতেছিল কথাটা। তড়িঘড়ি কইরা কাজটা শেষ করতেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়া দেই, কিন্তু পরে স্যার কোনো রকমের দৌড় দিয়া সান্ডারে বাঁচাইছি। দুইজন ছিল, একটা ওই মেয়েটা আর একটা মহিলা। মহিলাটা কিরকম দেখতে, দেখেছেন কি ঠিক করে? না স্যার, আমি মহিলাটারে চিনবার পারি নাই। ডোমের মুখ থেকে সব ঘটনা শোনার পর আমার একা কোয়ার্টারে ফেরার সাহস হচ্ছিল না। তবু অজানা এক ভয়ার আতঙ্কে কোয়ার্টারে চলে আসলাম। এরপর সপ্তাহখানেক বেশ ভালোই চলছিল। একদিন অফিস শেষ করে রাতের বেলায় বাসায় ফিরি। ওই দিন রাতে ঘুমাতেই, স্যার, আমার মরণটা তো স্বাভাবিক আসছিল না। সবাই আমার মরণটারে সুইসাইড বইলা চালাইয়া দিছে। আমি তো নিজের ইচ্ছাতে মরি নাই, আমাকে জোর করে মরণের দিকে ঠেলা দিছে। তাই দয়া করে আপনি আবার তদন্ত করুন। পরদিন এটাকে স্বপ্ন ভেবে অফিসের অন্যান্য কাজ করলাম। অফিস শেষ করে যথারীতি আবারও কোয়ার্টারে ফিরলাম। তবে ওই দিন রাতে আপনাকে না বললাম আমাকে মেরে ফেলা হয়েছে? কেন তদন্ত করছেন না? এটা আত্মহত্যা না। পরদিন অফিসে বসে ভাবতে থাকি, আর কনস্টেবলদের ডেকে জিজ্ঞেস করি যে, আচ্ছা, আপনারা কি ওই ঝুমা দাস নামের মেয়েটাকে নিয়ে কোনো স্বপ্ন দেখেছেন? কই না তো স্যার, ওই দিনের পর আর কোনো কাহিনী বা স্বপ্নই দেখি নাই। পরে ঝুমা দাসের ব্যাপারে বেশ জিজ্ঞাসাবাদ করি ওর পরিবারের কাছে, কিন্তু সেখান থেকেও কোনো কিছুই জানতে পারি নাই। শুধু এতটুকুই জানতে পারলাম যে ঝুমা বেশ হাসি খুশি একটা মেয়ে ছিল, আর কয়েকদিন পরই তার বিয়ে হবার কথা ছিল। নানানভাবে চেষ্টা করেও কোনো কুলকিনারা করতে না পারায় আবারও অন্যান্য কাজে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। হঠাৎই একদিন রাতে ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে পাই যে ওরা কোনো মানুষ ছিল না, ওরা আমাকে জোর করে মেরে ফেলেছে। পরদিন সকালবেলা আমি আমার দেখা স্বপ্নের কোনো কুলকিনারা খুঁজে না পাওয়ায় এক বন্ধুকে সব কিছু খুলে বলি। বন্ধুর পরামর্শ মতন ও আমাকে একটা হুজুরের সন্ধান দেন। আমিও সেই হুজুরের ঠিকানা মতন পৌঁছে যাই। হুজুরের সাথে কথা বলে তাকে সবটা জানাতেই, হুজুর, এসব স্বপ্নের মানে কি, আর কেনই বা আমি এরকম স্বপ্ন বারবার দেখছি? সামনে তোমার অনেক বিপদ, যত দ্রুত সম্ভব ছুটি নিয়ে তুমি গ্রামে চলে যাও। কেন হুজুর, হঠাৎ এমন কথা কেন বলছেন? কোনো সমস্যা বুঝলেন কি? এই মুহূর্তে তোমার সাথে দুটো বদজিন আছে, যারা কৌশলে তোমার ক্ষতি করতে চাইছে। কিন্তু হুটহাট করে তো আর ছুটি পাওয়া সম্ভব নয়। আর এটাও বুঝতে পারছি না যে
দুটো জিন আমার পিছুই বা কেন নিয়েছে? আমি হুজুরের বলা সব কথাগুলো নিয়ে ভাবতে থাকি, কিন্তু আমি কোনো সূত্র খুঁজে পাচ্ছিলাম না। আর আমার সাথে যদি কোনো বদ জিন থাকে, তবে তাদের কোনো আভাস কেন পাচ্ছি না? আপনাকে না বললাম তদন্ত করতে? আপনি কেন কোনো তদন্ত করছেন না? এর ফল কিন্তু খুবই খারাপ হবে। পরদিন সকালবেলা ঘুম ভাঙতেই আমি আবারও ভালো একটা হুজুরের সন্ধান করি এবং একজনের সন্ধানও পাই। আমি আমার সব কাজ শেষ করে ওই দিন বিকেলবেলায় হুজুরের সাথে দেখা করতে যাই। হুজুরের কাছে পৌঁছাতেই উনি আমাকে দেখেই সবটা নিজে নিজেই বলতে শুরু করলেন। তুমি যে হিন্দু মেয়েটার সুইসাইড কেস হ্যান্ডেল করছো, সে তো সাধারণ কেউ ছিল না, আর তার মৃত্যুও স্বাভাবিকভাবে ঘটেনি। তুমি কি জানো সে তন্ত্র সাধনা করত? সে একজন মহিলা তান্ত্রিকের কাছ থেকে তন্ত্রবিদ্যা শেখা শুরু করেছিল। কিছুটা তন্ত্রমন্ত্র ভালোভাবে রপ্তও করেছিল, কিন্তু ওই মহিলা চাইতো মেয়েটাকে তন্ত্রবিদ্যা দিয়ে অসৎ কাজ করাতে, কিন্তু মেয়েটি কোনোভাবেই রাজি হয়নি। তাই তার তন্ত্রগুরু মহিলাটি তার তন্ত্রমন্ত্র শক্তির বলে দুষ্ট জিন দিয়ে মেয়েটাকে বশ করে আত্মহত্যা করিয়েছে। তাহলে হসপিটালে যে ডোম বলল সে একজন মহিলাকে দেখেছে, এটা কি সেই মহিলা? না, ওটা অন্য একজন। হয়তো মেয়েটা মৃত্যুর আগে ওর কোনো অসমাপ্ত কাজ রেখেই মারা যায়। হুজুরের সব কথা শুনে চুপ করে বসে রইলাম। কি বলবো, কি জিজ্ঞেস করব, কিছুই মাথায় আসছে না। শুধু এখান থেকে পরিত্রাণের উপায় জানতে চাইলে হুজুর আমাকে বললেন, যথাসম্ভব আজকালের মধ্যেই বাড়ি চলে যান। আমার মনে হয় গ্রামের বাড়ি গেলে এর একটা সমাধান পেতে পারেন। আর হ্যাঁ, ওই তান্ত্রিক মহিলাটাকে নিয়ে কোনো তদন্তে যাবেন না, নয়তো আরও খারাপ কিছু ঘটতে পারে যার কোনো সমাধান নেই। হুজুরের সব কথা শুনে ভয়ে আমার বুক হু হু করে উঠল। কোয়ার্টারে ফিরতে ফিরতে সিনিয়র অফিসারকে ফোন করে কাকুতি মিনতি করে সব বলতেই উনি সব শুনে আমাকে 18 দিনের ছুটি মঞ্জুর করেন। পরদিনই আমি আমার গ্রামের বাড়ি চলে আসি। গ্রামে ফিরতেই বেশ 2-1 দিন আবার ভালোই কাটালাম। পরিবারও নিজের গ্রামে আসতেই মনটাও ফুরফুরে হয়ে এসেছে। সত্যি কথা বলতে সব ক্লান্তিও দূরে সরে যাচ্ছিল, কিন্তু তার আর শেষ হলো কোথায়? আবারও একদিন ঘুমাতেই আমি তোকে বারবার তদন্ত করতে বলেছিলাম, কিন্তু তুই সেটা না করে ছুটি নিয়ে চলে এসেছিস। তোকে 1 সপ্তাহ সময় দিলাম, এর মধ্যেই তদন্ত শেষ করবি। তুই যদি 7 দিনের ভেতর তদন্ত শেষ করতে না পারিস, তাহলে এই পৃথিবীর কেউ তোকে বাঁচাতে পারবে না। এই 7 দিনই তোর শেষ সময়। ঘুম থেকে উঠে আমি আমার পরিবারকে আমার সাথে ঘটা সব ঘটনা খুলে বললাম। সব শুনে আমার বাড়িতে কান্নাকাটির রোল পড়ে যায়। কি বলছিস এসব? এটা তো অনেক চিন্তার বিষয়। বাড়ির সবাই আমাকে নিয়ে প্রচণ্ড রকমের চিন্তায় পড়ে গেল। এর মধ্যে একদিন পাশের গ্রামে আমি আমার এক বন্ধুর বাড়িতে বেড়াতে যাই। সেখান থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে এসেছে। বন্ধু আমাকে একটি বাড়ি ফেরার জন্য ভ্যান ঠিক করে দিল। ভ্যান নিয়ে বাড়ির দিকে রওনা দিয়ে দিই। সন্ধ্যা হয়ে এসেছে প্রায়। হঠাৎ পাশে তাকাতেই দেখি কাপড়ে মোড়ানো সেই লাশ। ভয় বা ক্রুদ্ধ হয়ে গেলাম। তারপর আর কিছুই মনে নেই আমার। নিজেকে আমি আমার বিছানায় আবিষ্কার করি। মামা পরে আমাকে নিয়ে এক সাধুর কাছে পৌঁছে গেলেন। সাধুর কাছে দাঁড়াতেই সাধু তার ঝোলা থেকে কি জানি একটা বের করে আমার শরীরে ছিটিয়ে দিলেন। তোর সাথে দুটো দুষ্ট জিন ছিল, ওদেরকে তাড়িয়ে দিলাম, নয়তো আমারও সমস্যা হতো। মামা সাধুকে সবকিছু খুলে বলল। 1 সপ্তাহ বাকি হতে আরো 3 দিন। এই 3 দিনের মধ্যেই ওকে বিয়ে করিয়ে দে।
তারপর যা কিছু হবে সেগুলো আমি বুঝে নেব। সাধুর কথা শুনে বাড়ি ফিরে আসি। এদিকে গ্রামের সবাই প্রায় আমার সাথে জিনের কথাটা জেনে গেছে। আমার জীবন বাঁচাতে ফুফাতো বোনের সাথে বিয়ে ঠিক করা হলো। কিন্তু এর মধ্যেই প্রচণ্ড রকমের জ্বর হয় আমার শরীরে। বিছানা থেকে উঠতে পারছিলাম না 2 দিন। তাই বিয়েটাকে একদিন পিছিয়ে দেওয়া হলো। এদিকে 7 দিন শেষ হয়ে 8ম দিনে আমার গায়ে হলুদ। হলুদের দিন সন্ধ্যাবেলা আমার খুব পরিচিত এক বন্ধু ডেকে নিয়ে, সৌমিক, একটু বাইরে আয় তো, তোর সাথে কিছু কথা আছে। তোরা কেন বিয়েটা 7 দিনের মধ্যে শেষ করলি না? ওরা 7 দিনের অপেক্ষায় ছিল। ওরা যখন দেখেছে বিয়েটা ঠিক, তাই ওরা ওকে বাহানা করে অসুস্থ করে দেয় যাতে বিয়েটা 7 দিনের মধ্যে না হয়। আর এখন তো সবই শেষ। ওরা ওর এক বন্ধুর বেশ ধরে ওকে ডেকে নিয়ে মেরে ফেলেছে।